আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সালাউদ্দিন শাকিল। আজকে আমার সাথে উপস্থিত হয়েছে আমার এক ছোট ভাই। ওর নাম হচ্ছে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুরুজ্জামান সরকার। আমি বাংলাদেশ থেকে এই প্রথম অস্ট্রিয়াতে আসলাম। হ্যাঁ, অস্ট্রিয়াতে আসলাম, এসে ভিয়েনাতে ল্যান্ড করছি। আমার গতকাল। হ্যাঁ, গতকাল ল্যান্ড করছি। আমার অ্যারাইভেল হচ্ছে আমার সালজবুর্গে। ওখানে আমি ইউনিভার্সিটিতে জয়েন করব স্টুডেন্ট হিসেবে, মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্ট হিসেবে জয়েন করব। আর আমি সালজবুর্গেই থাকবো। তুমি যে সালজবার্গ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছো, এক্ষেত্রে তোমার আসলে তুমি কি কোনো এজেন্টের কাছে গিয়েছিলা নাকি তুমি নিজেই প্রসেস করছো অ্যাকচুয়ালি? প্রথম থেকেই আমার ইন্টেনশন ছিল হচ্ছে পিএইচডিতে কোনো স্কলারশিপ পাওয়া। তো আমি অনেক হিউজ পরিমাণ পিএইচডি স্কলারশিপে ট্রাই করার পরও আমি দেখতেছিলাম যে পিএইচডি আমার হাফ স্কলারশিপ পাচ্ছিলাম অনেক ইউনিভার্সিটিতে, অনেক 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 ইউনিভার্সিটি, আমি এত ডিটেলস না বলি। তো তারপরে আমি দেখতে পেলাম যে আসলে আমি পিএইচডিতে যেহেতু হাফ স্কলারশিপ পাচ্ছি এবং আমার আসলে ফুল স্কলারশিপ হচ্ছে না, আর আমার এদিকে ফিনান্সিয়াল অবস্থা তেমন একটা ভালো না, সাপোর্ট কম। তো আমি চিন্তা করলাম যে আমি মাস্টার্সই চলে যাই কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে, যাওয়ার পরে মাস্টার্স কমপ্লিট করে তারপরে আমি পিএইচডি কন্টিনিউ করব। এ ধরনের আমার একটা ইন্টেনশন আছে এবং আমার এটা অ্যাম্বিশন অনেক আগের থেকেই। এজন্য আমি মাস্টার্স প্রোগ্রামে চলে আসা, যেটা আমি অনেক আগে আসতে পারতাম 10 বছর আগে, কিন্তু আমি ডিলে হয়েছে আমার ওই পিএইচডি প্রোগ্রাম পাচ্ছি না বলে, স্কলারশিপ পাচ্ছি না বলে, এজন্য দেরি হয়েছে আর কি। এখন আমি মাস্টার্স কন্টিনিউ করবো, ওয়েট করবো না, লেট করবো না। শেষ করার পরে আমি পিএইচডি আমার কন্টিনিউ করার খুবই চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। তার মানে তুমি এটা বোঝাতে চাচ্ছো যে তুমি যে এই স্টাডি বাংলাদেশে আজ থেকে প্রায় মনে হয় 10 বছরের কথা 10 বললে বছর তুমি। 12 বছর তার হয়ে মানে গেছে। যে এই যে স্টাডির যে একটা গ্যাপ, হ্যাঁ, যে একটা 10 বছরের একটা গ্যাপ, এই গ্যাপটা আসলে তোমার স্টাডির ক্ষেত্রে যে ভাইটাল স্টাডি মানে হচ্ছে যে সামনে এডুকেশনের ক্ষেত্রে তোমার কোনো এফেক্ট কি আদৌ করতেছে বা করবে বলে তুমি মনে করো? যেটা বলবো আমি, এটা হচ্ছে পার্সোনাল প্রত্যেকের জন্য হচ্ছে কেস আলাদা। এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট থাকলেই যে ওই রিকোয়ারমেন্ট আপনি ওইভাবে চলবেন তা না। আপনার ক্ষেত্রে কেস আলাদা। আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন, মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আপনার যা কিছু আছে, হ্যাঁ, মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আপনার যা কিছু আছে সেটাই আপনার জন্য এক্সট্রা কারিকুলাম হয়ে দাঁড়াবে বা এক্সট্রা আপনার কোয়ালিটি হয়ে দাঁড়াবে। তো আমার ওরকম এক্সট্রা কোয়ালিটি ছিল বললে আমার ক্ষেত্রে এখানে গ্যাপ, তারপরে হচ্ছে ইজ, কোনো ধরনের কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় নাই। আমাকে সব কিছুই ওনারা ওভাবে আমাকে প্রসেস করে দিছে বা আমাকে অনেক ধরনের ছাড় সুযোগ দিছে, যেটা নাকি আমার এক্সট্রা অ্যাক্টিভিটিস ছিল, এক্সট্রা কারিকুলাম ছিল অনেক, এই জন্য আমাকে ওরা প্রোভাইড করছে এরকম। এক্ষেত্রে কোনো এজ বা গ্যাপ কোনো ধরনের, আমি গত 5 বছর ধরে কোনো জবে নাই, কোনো স্টাডিতে নাই, তারপরে ওরা আমাকে প্রোভাইড করছে মাস্টার্সটা। হ্যাঁ, আমার সাথে রিলেটেড, এজন্য। হ্যাঁ, আপনারা কীভাবে আপনাদের স্টাডির সাথে বা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি রিলেট করবেন আপনার প্রোগ্রাম, সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, আমার ব্যাপারটা হচ্ছে আমি রিলেট করতে পারছি, এজন্য আমি পাইছি। তার মানে হচ্ছে দর্শক শুনতেই পাচ্ছেন যে আসলে স্টাডি গ্যাপ বড় কোনো সমস্যা এখানে না। মূল কথা হচ্ছে যে আপনার ইন্টেনশন থাকতে হবে যে আপনি নিজেকে স্টাডি প্রেজেন্ট করা। করবেন, আপনি কে ওইভাবে প্রস্তুত করবেন, আপনি ভালোভাবে ইন্টারভিউ দিবেন। এবং মাস্টার্স, দেখেন মাস্টার্স এবং পিএইচডি এটা হচ্ছে এরকম একটা স্টাডি সিস্টেম যেখানে আপনি কি বলে আপনার লাইফ, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি স্টাডি করতে পারেন, আপনি রিসার্চ করতে পারেন। এখানে স্টাডি বড় ধরনের এই স্টাডি গ্যাপ বড় ধরনের কোনো বাধা হয়ে এক্ষেত্রে দাঁড়ায় না। তবে নিজেকে প্রেজেন্ট করা হচ্ছে বড় কথা। ভাইয়া, শাকিল ভাইয়া যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে যে আমার এই প্রোগ্রামে অ্যাডমিশন নিতে বা এই প্রোগ্রামে আমার অফার পাইতে আমার কি প্রসেস আমি অফার পাইলাম বা কি প্রসেসে আমি কি সিস্টেমে অফার পাইলাম, কোনো এজেন্সি মারফত নাকি আমি পার্সোনালি কাজ করে অফার পাইছি, সেটা আমার প্রশ্ন ছিল আর কি। তো আমার কথা হচ্ছে যে আসলে এগুলো কোনো কাজই এজেন্সির প্রয়োজন পড়ে না, কোনো কাজই না। আপনি বিদেশের শুধুমাত্র এজেন্সি প্রয়োজন পড়বে আপনার যে লেবার বিষয়, ওয়ার্কার বিষয়, যদি আপনি বিদেশে কোথাও যান, নাকি এজেন্সির কাছে না যাওয়াটা হচ্ছে বেটার তাদের জন্য। কারণ তারা হচ্ছে পরবর্তীতে তারা এই দেশে এসে অনেক পেপারস প্রসেস করবে, তারা অনেক কিছু ফেস করবে। তারা যদি এজেন্সির মাধ্যমে যদি কাজগুলো করে, তারা দেখা যাবে যে ওই পেপারসের মধ্যে তাদের কোনো আইডিয়া থাকবে না, ভবিষ্যতে তারা আর বেশি পরিমাণ সমস্যা পড়বে। এজন্য দেশে থাকতে দরকার হলে 6 মাস লেট করবে, তারপরও সে নিজে পেপারস বুঝে, হ্যাঁ, কী কী পেপারস লাগবে, কী কী প্রসেসিং আছে, কী কী আইন কানুন আছে এখানে, কী কী লিগ্যাল ডকুমেন্টসগুলো লাগে, সেগুলো নিজে প্রসেস করে আসবে। তাইলে ভবিষ্যতে বাকি কাজগুলো করতে তার জন্য ইজিয়ার হবে এবং ভবিষ্যতে এসে সেটা রেসিডেন্ট পারমিট হোক, পিআর হোক বা এখানে সেটেল করা হোক, সব ক্ষেত্রে তার কাজে লাগবে। আর যারা নাকি এগুলো বুঝে না বুঝে আসে, তারা দেখা যায় যে এখানে লং টার্ম স্টেবল হওয়ার জন্য তাদের বাধা হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে মেন কথা। তো
তো প্রত্যেকটা স্টুডেন্টই নিজে নিজে প্রসেস করতে পারবে, আর এটা আমার বিশ্বাস, এবং আমি চাইবো যে সবাই যাতে নিজেই প্রসেস করে, আর যারা নিজে প্রসেস করতে না পারবে তারা এই লাইনে আসবেনই না। আমার এটা অনুরোধ থাকবে আর কি, আপনার ভবিষ্যতে বিপদে পড়বেন। তো আমি এর সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আসলে যারা এজেন্ট আছে এই দেশে আসলে এজেন্টের কোনো ভূমিকাই নাই। তারা কোনো ইউনিভার্সিটিকে চিনেও না এবং এটা কোনো লিঙ্ক নাই, কোনো কিছু নাই। এখানে হইতে পারতো যদি কোনো প্রাইভেট ভার্সিটি হতো, সেখানে পয়সার মামলা থাকতো, কিছু পয়সা দিয়ে এদিকে সেদিকে করা। কিন্তু অস্ট্রিয়া এমন একটা সোশ্যাল কান্ট্রি যেখানে এই ধরনের সুযোগ কেউ করে দেয় না, এবং এখানে কোনো টাকা পয়সা লেনদেনের মাধ্যমে আপনাকে একটা অ্যাডমিশন করিয়ে দিবে বা ভিসা করিয়ে দিবে, এই ধরনের সিদ্ধান্ত যদি কেউ মনে করেন যে কেউ করে দিবে, সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রড ধারণা। এবং এই ধারণা থেকে এবং এই প্রতারক চক্র থেকে আমি বলবো আপনারা অবশ্যই অ্যাভয়েড করে থাকবেন। তোমার এর জন্য আসলে কি রকম সময় তোমার আসলে ব্যয় করতে হয়েছে? সোজা কথা, এই প্রসেসটা শেষ করতে তোমার কি রকম সময় লাগছে, এবং কি বলবো যে কত টাকা আসলে তুমি এ পর্যন্ত লাগছে এখানে আসার জন্য, খরচ হয়েছে তোমার নিজের বা তোমার ব্যাংক ডিপোজিট কত টাকা দেখানো হয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্টের বিষয়গুলো আসলে তুমি এর আগে অন্য কোথাও তোমার কি যাইতে হয়েছে কিনা, যে বাংলাদেশ থেকে কি তুমি ভিসা উঠাইতে পারছো নাকি তোমার অন্য কোথাও যেতে হয়েছে, এই বিষয়টা যদি দর্শকদের একটু বলতা। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। তো প্রথম কথা হচ্ছে, আমি যখন অফার লেটার পাইছি সেটা হচ্ছে 24 সেপ্টেম্বরের 4 তারিখ। এর আগে বাংলাদেশের গভর্নমেন্ট ফল করছে, এই জন্য বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা প্রবলেম তৈরি হয়েছে, এই জন্য আমি সহজে ইন্ডিয়ার ভিসা পাইনি। হ্যাঁ, সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত, অক্টোবরের 25 তারিখ পর্যন্ত ইন্ডিয়া এম্বাসি বন্ধ ছিল। তো আমি ওই সময়টা আমি ওয়েট করতেছিলাম। হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি প্রফেসরদেরকে মেল করতেছিলাম যে আমি তো এরকম অবস্থায় পড়ছি, তো আমাকে হয়তো ডিলে করা লাগতে পারে সেমিস্টার। তো ওনারা বলছে সমস্যা নেই, আপনি ইন্ডিয়া ভিসার জন্য প্রসেস করে যান। হ্যাঁ, ইন্ডিয়া ভিসা পাইলে আমাকে জানাবেন, আমাদের জানাবেন, আমরা ওভাবে আপনাকে আবার পরবর্তী সেমিস্টারে ডিফার করব। তো আমি ইন্ডিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতেছিলাম প্রায়, এরপরে আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি যখন জানতে পারলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে সরাসরি পেপার সাবমিট করে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো, তখন ইন্ডিয়ান এম্বাসিতে আমি পেপার সাবমিট করলাম, এবং প্রায় 1.5 মাস পরে আমি কল পেলাম। তো কল পাওয়ার পরে ফেব্রুয়ারি 4 তারিখে আমি ইন্ডিয়ার ভিসা হাতে পেলাম। হ্যাঁ, বিভিন্ন প্রসেসগুলো কমপ্লিট করার পরে 4 থেকে ইন্ডিয়ার ভিসা হাতে পাওয়ার পরে আমার এপ্রিল মাসের 29 তারিখে আমার ইন্ডিয়ার ভিসার লাস্ট ডেট ছিল, মানে এক্সপায়ার ডেট ছিল। তো এর মধ্যে আমাকে ইন্ডিয়া গিয়ে পেপার সাবমিট করতে হবে। এর মধ্যে হয়েছে কি, আমি যখন ব্যাংকে গেছি, ব্যাংকের মধ্যে আমার সলভেন্সি দেখানোর জন্য ব্যাংকের মধ্যে আমার এনআইডি কার্ডের একটু সমস্যা ছিল। ওইটা আমার এনআইডি কার্ডের বার্থ ইয়ার চেঞ্জ হয়েছিল, এই জন্য সমস্যা হয়ে গেছে। ওনারা বলতেছে প্রসেস করতে পারবে না। আমি পড়ছি বিপদে। তো আমার এক প্রিমিয়াম ব্যাংকের এক ভাইয়া ছিল, নাম বলতেছি না, প্রিমিয়াম ব্যাংকের নবাবপুর শাখা এক ভাইয়া, নাম বললাম না, উনি প্রসেস করে দিয়েছে ব্যাপারটা। তো টোটাল আমি প্রথমে 20 লক্ষ টাকা দেখাইছি। তো আমার ডিপোজিট দেখাইছি, হ্যাঁ 20 লক্ষ টাকা ডিপোজিট দেখাইছি। কিন্তু আমার সমস্যা হচ্ছিল, আমি তখন অ্যাকোমোডেশন আমি ব্যবস্থা করিনি। আমি একটা তখন টেম্পোরারি হোটেল বুকিং, 14 দিনের হোটেল বুকিং করছি আর কি, যেটা হোস্টেল বুকিং, এক রুমে 6 জন 8 জন এরকম। তো এটার কস্টিং একটু বেশি ছিল। তো আমাকে ম্যাজিস্ট্রেট আমাকে মেল দিল ভিসা পেপার সাবমিট করে আসার 1 মাস পরে, যে আমার এটা সলভেন্সি কম হয়েছে, আর দেখানো লাগবে। আমি জানতে চাইলাম যে কত দেখানো লাগবে, বললো যে 23,037 ইউরো। ওই হিসাবে আমি সমপরিমাণ টাকা আমি আবার সলভেন্ট করছি। হ্যাঁ, করার পরে ওটা রিপোর্ট দেওয়ার পরে উনি ওয়েট করছে। যেহেতু আমি এপ্রিল মাসের 8 তারিখে আমি পেপার সাবমিট করে আসছি, এবং আমার হচ্ছে সেমিস্টার হচ্ছে আমার নেক্সট উইন্টারে, এই জন্য ওনারা তাড়াতাড়ি দিচ্ছিল না। আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, আসলে তাড়াতাড়ি দেয় নাই। আমাকে ফাইনালি অ্যাপ্রুভাল দিছে হচ্ছে আগস্ট মাসের 11 তারিখ। অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমি নেক্সট 7 দিনের মধ্যে আমি পাসপোর্ট জমা দিয়েছি বিএফএসে পাসপোর্ট জমা দেওয়ার পরে আমি পরবর্তী 12 দিন, মানে সেপ্টেম্বরের 1 তারিখ, 25 সেপ্টেম্বরের 1 তারিখে আমি পাসপোর্ট হাতে পাইছি। এখন আমি কিছুদিন ওয়েট করলাম, গুছালাম, হ্যাঁ কেনাকাটা করলাম। এখন আমি কালকে আমি ফ্লাইটে ভিয়েনাতে এসে নামছি। আজকে আমি সালজবুর্গে রওনা দেব। এই হচ্ছে আমার টোটাল প্রসেসিং। তো আমি প্রসেসিংয়ের ব্যাপারে যা বলবো সেটা হচ্ছে, আপনারা নিজেরা প্রসেসিং করবেন। অবশ্যই আপনাদের যা কিছু আছে তা নিয়ে ফাইট করবেন। হ্যাঁ, আপনাদের এটা ইউনিভার্সিটি চাইছে মানে এটা দিয়ে আপনাকে করা লাগবে তা না। আপনার আদার্স, এই রিলেটেড আদার্স অন্য যা কিছু আছে তা দিয়ে ফাইট করবেন, দেখবেন হয়ে যাবে। যেমন বর্তমানে দেখা যায় আইএলটিএস লাগবে বলে অনেকে গুঞ্জন শোনা যায়। আসলে আইএলটিএস ছাড়াও কিন্তু শুধুমাত্র মেট্রিক, আমাদের এসএসসির যে
আমাদের ইংলিশ যে কোর্স আছে 2টা ইন্টারমিডিয়েট কোর্স আছে, রেগুলার পেপারস নেবেন, এগুলো শুরু করবেন, এগুলো দিয়ে হয় না, অনেক কাজ হয়। তো আপনারা ইউনিভার্সিটিতে যদি 2-3টা কোর্স করেন ইংলিশের, ওইগুলো দিয়ে অনেক কিছু কাজ হয়। মই সার্টিফিকেট আছে, ইংলিশের রিলেটেড অনেক কিছু সার্টিফিকেট আছে, ওগুলো কাজ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে লিগ্যালাইজেশনের ব্যাপারে অনেকে কনসার্ন, যে অনেক সতর্ক বা অনেক প্যারেশানে থাকে, বিশেষ করে অস্ট্রিয়ার ক্ষেত্রে। আমি যেটা বলবো, লিগ্যালাইজেশনে কিন্তু আমার মনে হয় যে আমি যতজনের সাথে কথা বলছি, তারা সবাই আশ্চর্য হয়েছে যে এক্সেপশনাল কেস, আমি লিগ্যালাইজেশন ছাড়া আমি অফার পাইছি, ফুল অফার, এবং লিগ্যালাইজেশন আমার লাগবে না। এবং এই কথাটা বলার জন্য অনেকের কাছে আমি হাসি ঠাট্টার শিকার হয়েছি। সালভাদোর ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে এরকম লোকজনের কাছ থেকেও, যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, তারাও হাসি ঠাট্টা করছে আমাকে নিয়ে, এবং অনেক কটু কথাও বলছে যে লিগ্যালাইজেশন ছাড়া। অনেকে বলছে আমি আউসবিল্ডিংয়ে আসছি, অনেকে বলছে আমি লেবারিতে আসছি। তো আমার কাছে নিজের কাছে হাসি পাইছে এরকম কথা শুনে। তো দর্শক শুনতেই পারলেন আমার যে ছোট ভাই, সে তার যে বক্তব্য। তো এই বক্তব্যে আমি যতটুকু ক্লিয়ার হতে পারলাম যে আসলে নিজের চেষ্টাটা সবচেয়ে বড় একটা বিষয় এখানে কাজ করে। আপনার চেষ্টা থাকলে আপনি অবশ্যই অস্ট্রিয়াতে আসতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট, বা অন্য বিষয়গুলো এখানে এখন আনবো না যদিও। তা অ্যাজ এ স্টুডেন্ট আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনি লিগ্যালাইজ করে পারেন, অথবা লিগ্যালাইজ না করেও আসা সম্ভব। যা এই ধরনের এক্সেপশনালগুলো আসলে খুব কম হয়, তার ক্ষেত্রে বিষয়গুলো হয়েছে, অথবা আপনার ক্ষেত্রে নাও হতে পারে। কিন্তু যে সেই মেইন যে প্রসেস বা মেইন যে ক্রাইটেরিয়া যে ফুলফিল করার যে বিষয়টা, সেই বিষয়টা চিন্তা করলে আপনাকে অবশ্যই লিগ্যালাইজ করা উচিত। এবং সেই সাথে আপনি ডকুমেন্ট সাবমিট করলে আপনার যে ধরনের ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে বলা হয়েছে, সেই ডকুমেন্টগুলো আপনি যদি প্রপারলি সাবমিট করতে পারেন, তাহলে টুডে অর টুমোরো আপনাকে তারা ভিসা দিতে বাধ্য। এটা হচ্ছে অস্ট্রিয়ার গভর্নমেন্ট রুলস। এখানে কোনো থার্ড কোনো পার্সন এখানে জড়িত হয়ে কোনো কিছু করতে পারবে না। কোনো তদবির বা কোনো ধরনের এজেন্ট এসে আমাকে এটা করে দিবে, সেটা করে দিবে, তাকে 2টা টাকা বেশি দিলাম, সে আমাকে অ্যাডমিশন করায় দেখ, বা এই ধরনের প্রতারক থেকে অবশ্যই বিরত থাকুন। আর আমি বলবো আপনারা নিজেরা ট্রাই করুন। যেমন এই ভাই করেছে, তার মতো করে আপনারাও এই দেশে আসতে পারবেন। কথা হচ্ছে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, সেই সাবজেক্টগুলো আপনার ক্লিয়ার হতে হবে, সে সম্পর্কে একটা ভালো ধারণা হতে হবে। কারণ হচ্ছে এখানের যে স্টাডি সিস্টেমটা, এই স্টাডি সিস্টেমটা আসলে আমেরিকান বা ইংল্যান্ডের যে স্টাডি সিস্টেম, এর থেকে একটুখানি ডিফারেন্স। কিন্তু ইয়ার অনুযায়ী যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে আবার সেম টু সেম লেভেল। যেমন 17 বছরে ইউনিভার্সিটিতে আপনার ভর্তি হওয়ার যেই মাস্টার্সে ভর্তি হওয়ার যে ইয়েটা, ওই জিনিসগুলো আসলে সবগুলোই সেম, কিন্তু বছরটা কাউন্ট হয়। যেমন ব্যাচেলারের ক্ষেত্রে তারা আরও একটা বছর যোগ করে, 12 জায়গায় 13 বছর বানায়। তো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের কিছু কিছু ক্রাইটেরিয়া যখন আপনি আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন কোনো একটা ইউনিভার্সিটিতে, তখন তারাই আপনাকে বলে দিবে যে এই জিনিসটা আপনার লাগবে, এই জিনিসটা আপনার ফুলফিলমেন্ট প্রয়োজন। তো এই জিনিসটা যদি আপনি ফুলফিল করতে পারেন। আর যেমন একটা হচ্ছে যেমন অ্যাকোমোডেশন, সে একটা কথা বললো যে অ্যাকোমোডেশনের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। অ্যাকোমোডেশন ভালো অ্যাকোমোডেশন না দেখাতে পারলেও আপনার ভিসা ক্যান্সেল হতে পারে। সোজা কথা, এখানে অল্প একটুখানি এদিক সেদিক হওয়ার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। কিন্তু আপনি যদি প্রুফলি আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে আপনি যদি দেখাতে পারেন যে আমি অ্যাবল টু স্টাডি ইন অস্ট্রিয়া, তাহলে আপনাকে অবশ্যই তারা ভিসা দিতে বাধ্য। দর্শক, আমার ছোট ভাইও আরেকটা কিছু বলতে চায় দর্শকদের উদ্দেশ্যে, তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। একটা কথা অ্যাড করতে চাইছিলাম, যে শাকিল ভাইকে বললো যে আমি শেষ করে দিই। হ্যাঁ, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যেই দেশই যেতে চান, যেই প্রোগ্রামে যেতে চান, ওই প্রোগ্রামের বিষয়ে, দেশের বিষয়ে আপনারা অবশ্যই ওই দেশের যে লিগ্যাল যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যত বেশি ঘাঁটবেন, যত বেশি ব্রাউজ করবেন, ইনফরমেশন গ্যাদার করবেন, ততই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ইনফরমেটিভ না হয়ে কোনো কাজে পা দিবেন না, তাহলে আপনারা ভুল পথে এগোবেন। আপনারা সম্পূর্ণ ইনফরমেটিভ ওয়েতে আগাবেন, যেটা নাকি ওই দেশের রুলস, ওই দেশের রেগুলেশন অনুযায়ী আপনাদেরকে বলে দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, সেগুলো ঘাঁটবেন, তাহলে আপনারা সব তথ্য পাবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে কোনো ভুল হবে না, কারো কাছে যাওয়া লাগবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। সব তথ্য ওই দেশের ওয়েবসাইটে দেওয়া আছে। সো আপনার কারো কাছে যাওয়ার দরকার নাই, সব তথ্য দেওয়া আছে, আপনাগুলো পড়বেন, জানবেন, বুঝবেন, লিস্ট করবেন, ওই অনুযায়ী কাজ করবেন, আপনাদের সফলতা আসবেই।
সবাইকে ধন্যবাদ, শুভকামনা। ধন্যবাদ তোমাকেও অস্ট্রিয়াতে আসার জন্য। অস্ট্রিয়াতে ওয়েলকাম তোমাকে জানাচ্ছি। আর আপনাকেও তোমার ধন্যবাদ। ভবিষ্যৎ পরিকল্পনা শুভ হোক, সুস্থ হোক, সেটা নিয়ে দর্শক আজকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।